আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সাথে গত বছরের ফাইনালের যেই প্রশ্নটা শেয়ার করা হয়েছে সেই প্রশ্নটাই হচ্ছে আমি এখানে খুলে রাখলাম। এই প্রশ্নে আরও অনেকগুলো প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি, বাট আমি এই সেমিস্টারে মিড টার্মে যেসব টপিক ইনক্লুডেড সেই টপিকগুলো সেপারেট করে একটা ফাইল বানাইলাম। অ্যান্ড তোমরা প্রশ্নটা নিশ্চয়ই পড়ছো, অ্যান্ড আমি হচ্ছে এখানে সেই ফাইনালের প্রশ্নটাই সলভ করে দেখাবো। অ্যান্ড এই প্রশ্ন থেকে তোমরা মোরলেস একটা আইডিয়া পাবা দ্যাট মিডে তোমরা কী কী ফেস করতে পারো। সো এটা হচ্ছে সেটের প্রশ্ন। সেটের প্রশ্নটা ছিল, তোমরা নিজেরা পড়ে দেখবা। পড়ে দেখার পর এখানে আমি ভিডিওতে হচ্ছে জাস্ট সলিউশনগুলো এক্সপ্লেন করবো। ওকে, তো এই প্রশ্নে দ্যাট আমাদেরকে দেখাচ্ছে 300 পিপল আছে, 300 জন মানুষ সার্ভে করা হয়েছে। অ্যান্ড সার্ভেতে 30% হচ্ছে, এটার 30% ইংল্যান্ড ভিজিট করছে, 25% ভিজিটেড ইউনাইটেড স্টেটস, 20% ভিজিটেড জাপান, 5% হচ্ছে বোথ। এগুলো আমি এভাবে লিখি, ইংল্যান্ড হচ্ছে 30%, United States, Japan, and 5% visited both England and United States. ওকে, এই ইউ এর সাথে মেবি ইউনিয়নের একটু কনফিউশন হয়ে যাবে। ওকে, ইউনাইটেড স্টেট এভাবে করে দিই। ওকে, তাহলে ইউনিয়নের সাথে কনফিউশন হবে না। অ্যান্ড tourists that visited Japan, none of them visited England and the United States. তাহলে যারা যারা জাপানে গেল তাদের মধ্যে কেউই ইংল্যান্ড বা ইউনাইটেড স্টেটে যায় নাই। এই পার্টটা ছিল সবচেয়ে ট্রিকিয়েস্ট পার্ট। এটা নিয়ে লাস্ট সেমিস্টারে সবাই ফাইনালে একটু প্যারা খাইছে। এটার অর্থ হচ্ছে জাপানের সাথে ইউনাইটেড স্টেটের কোনো ইন্টারসেকশন নাই, অ্যান্ড জাপানের সাথে ইংল্যান্ডের কোনো ইন্টারসেকশন নাই। এটাই, যারা যারা জাপান গেছে তাদের মধ্যে কেউই ইংল্যান্ড বা ইউনাইটেড স্টেটস যায় নাই। এখন ড্র দ্য ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টিং, এদেরকে রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে। তোমরা যদি একদম পারফেক্ট ভেন ডায়াগ্রাম ড্র করতে চাও তাহলে তো ফাইন, এটাতে 4 মার্কস ছিল। বাট তোমরা পারফেক্ট ভেন ডায়াগ্রাম না ড্র করলেও অ্যাটলিস্ট মেনশন করে দিও কোন কোন পার্টে কেউ নাই। ওকে, সো আমি প্রথম তো ইমপারফেক্ট ভেন ডায়াগ্রামটা ড্র করে দেখাচ্ছি, যেটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবা না, মানে যেটা যেটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট করবা। ওকে, পারফেক্টটা একটু কঠিন, যেটা ফিগার দিয়েই পুরোপুরি সেলফ এক্সপ্লেনেটরি, সেটা হয়তো পারবা না। তাহলে ইংল্যান্ড, জাপান আর ইউনাইটেড স্টেট। ওকে, আমি আমি এই সিকোয়েন্সে দিই ইংল্যান্ড, ইউনাইটেড স্টেটস অ্যান্ড জাপান। তাহলে এখানে টোটাল এটার মধ্যে থাকতেছে 30, এটার মধ্যে থাকতেছে 25, এটার মধ্যে থাকতেছে 20। বাট দ্য থিং ইজ, জাপানের সাথে ইংল্যান্ডের এখানে মানে এই যেই পার্টটা জাপানের সাথে ইংল্যান্ডের যেটা আছে, এখানে কোনো ওভারল্যাপিং আসলে নাই, মানে এটা থাকবে না। অ্যান্ড জাপানের সাথে ইউনাইটেড স্টেটেরও আসলে কোনো ওভারল্যাপিং থাকবে না। মানে বেসিক্যালি এই ইংল্যান্ড আর ইউনাইটেড স্টেটের যে কাহিনীটা হচ্ছে সেটা পুরোপুরি জাপানের বাইরে হচ্ছে। সো এভাবে করে তোমরা এখানে কি করতে পারো, এগুলো না দিয়ে এই জায়গায় মানে এটা জাপান লিখে এখানে 0 0 0 দিয়ে দিতে পারো। যেহেতু ইংল্যান্ড আর জাপানের কোনো ইন্টারসেকশনে নাই, জাপান আর ইউনাইটেড স্টেটেরও কোনো ইন্টারসেকশন নেই, এগুলো 0 0 দিয়ে দিতে পারো। বা তোমরা যারা হচ্ছে একটা ফিগার ড্র করবা যেটা সেলফ এক্সপ্লেনেটরি, সেটা হচ্ছে ইংল্যান্ড আর ইউনাইটেড স্টেটকে এভাবে ড্র করবা, অ্যান্ড জাপানটা হচ্ছে কমপ্লিটলি আলাদা। এটাই বুঝাইছে। ওকে, সো এই ভেন ডায়াগ্রাম থেকে তোমাদের কথাগুলো থেকে অনেক, মানে এই কারণেই ভেন ডায়াগ্রাম আসলে খুব ইম্পর্টেন্ট, তাই না? মানে দেখো, এত কথা না বলে এই ফিগারটা ড্র করে দিলে সবাই কিন্তু সব বুঝে যেত দ্যাট ইংল্যান্ড আর ইউনাইটেড স্টেটের মধ্যে সাম কাইন্ড অফ ওভারল্যাপিং আছে, বাট জাপানের সাথে কোনো ওভারল্যাপিং নাই। তাহলে এই ভেন ডায়াগ্রামটা ড্র করলে ফুল মার্কস, অথবা এই ভেন ডায়াগ্রাম ড্র করে এখানে 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 0 দিয়ে দিলে ফুল মার্কস। ওকে, অ্যান্ড দেন জিজ্ঞেস করতেছে ফাইন্ড দ্য কার্ডিনালিটি অফ দ্য সেট অফ ইন্ডিভিজুয়ালস হু পার্টিসিপেটেড ইন দ্য সার্ভে ওয়েন্ট টু নেদার অফ দ্য কান্ট্রিজ। কোনো কান্ট্রিতে যায় নাই। তাহলে কোনো কান্ট্রিতে যায় নাই এটার অর্থ হচ্ছে ইংল্যান্ড, ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস, ইউনিয়ন, জাপান, এই সেটটা আগে বের করব। এই সেটের কার্ডিনালিটি বের করব। এরা হচ্ছে কোনো না কোনো কান্ট্রি ভিজিট করছে, এমন মানুষজন, রাইট? কোনো না কোনো কান্ট্রি ভিজিট করছে। অ্যান্ড টোটালটা থেকে এগুলাকে যদি সাবট্র্যাক্ট করে দিই তাহলেই হচ্ছে আমরা পাবো দ্যাট যারা কোথাও যায় নাই। তাহলে এটার ফর্মুলা কি? এটার জন্য আমাদেরকে ইংল্যান্ডেরটা হিসাব করা লাগবে। ইংল্যান্ড হচ্ছে 30%, আমি সবগুলো পার্সেন্টেজে হিসাব করতেছি, পরে অ্যান্সার ক্যালকুলেট করবো। ওকে, 30%, তারপর ইউনাইটেড স্টেট 25%, জাপান 20%, মাইনাস 5 মাইনাস 0 মাইনাস 0 প্লাস 0। আই হোপ বুঝতে পারছো। মাইনাস ইংল্যান্ড ইউনাইটেড স্টেট, মাইনাস জাপান ইউনাইটেড স্টেট, মাইনাস জাপান ইংল্যান্ড, আর প্লাস অল থ্রি অফ দেমেও কেউ নাই আসলে। অ্যান্ড সো একটু হিসাব করলে বুঝতে পারবো, 30 আর 20 50 আর 20 70, তাহলে টোটাল হচ্ছে 70। অ্যান্ড টোটালটা থেকে 100% থেকে যদি তুমি 70 সাবট্রাক্ট করো তাহলে 30% অফ দ্য পিপল ভিজিটেড নান অফ দি কান্ট্রি। এই 30% হচ্ছে নিজের দেশ থেকে বেরিয়ে হয়নি, কোথাও যায় নাই, রাইট? তাহলে 300 এর 30% সেটা হিসাব করবো, 30% অফ 300 যেটা মোটামুটি 90 আসবে। ওকে, অ্যান্সার হচ্ছে 90। ওকে, আর প্রথমটার অ্যান্সার হচ্ছে একটা ভেন ডায়াগ্রাম, সেকেন্ডটার অ্যান্সার হচ্ছে 90। আচ্ছা, ফাইন্ড দ্য কার্ডিনালিটি অফ দ্য কমপ্লিমেন্ট অফ দি ই সেট।
তো খুবই সিম্পল, ইংল্যান্ডে 30% আছে, তাহলে ইংল্যান্ডের কমপ্লিমেন্ট, ইংল্যান্ডের কমপ্লিমেন্টারি সেটটা হচ্ছে ই প্রাইম বা ই বার হোয়াট এভার যেটাই বলো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ইউনিভার্সাল সেট, মানে টোটাল 100% মাইনাস 30%, হচ্ছে 70%, 70% অফ 300, এটা কার্ডিনালিটি বের করতে বলছে। এখানে কার্ডিনালিটি বলতে একটু ভুল বুঝতে পারো। ওকে, সো এটা নিয়ে একটু এক্সপ্লেন করে দিই। কার্ডিনালিটি মানে কিন্তু নাম্বার অফ এলিমেন্টস ইন এ সেট, আর এই যে যারা যারা ইংল্যান্ড ভিজিট করছে তাদেরকে ই বলতেছি, তাহলে সেট অফ পিপল, রাইট? 30% ইংল্যান্ড ভিজিট করছে, 30% অফ 300 মানে হচ্ছে 90 জন, 90 জন ইংল্যান্ড ভিজিট করছে, তাহলে যে সেটটা ক্রিয়েট করবো সেখানে 90 জনের নাম আছে, তাহলে কার্ডিনালিটি হচ্ছে 90। আই হোপ বুঝতে পারতেছো তো, নাম্বার অফ এলিমেন্টস ইন দ্যাট সেট। ওকে, অ্যান্ড এইটার পরে আরেকটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে এই সবগুলা বাদ দেওয়ার পরেও এই লাস্ট ডি নাম্বার প্রশ্নটা অনেকে পারে নাই, যেটা হচ্ছে 10% অফ দ্য পিপল হু ভিজিটেড জাপান অলসো ভিজিটেড ব্যাংকক। 10% অফ দ্য পিপল হু ভিজিটেড জাপান। ওকে, যারা যারা জাপান ভিজিট করছে, জাপান ভিজিট করছে 20%, তাহলে 20% অফ 300 মানে 60 জন টোটাল। ওকে, 60 জন, রাইট? 60 জন হচ্ছে জাপান ভিজিট করছে। এই এই 60 জনের 10% আবার ব্যাংকক ভিজিট করছে, তাহলে 10% অফ 6 মানে 60 জন, এটা হচ্ছে 6 পিপল, তাই না? 6 পিপল হচ্ছে ব্যাংকক ভিজিট করছে। সো এখানে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য কার্ডিনালিটি অফ দ্য সেট অফ পিপল হু ভিজিটেড ব্যাংকক, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 6 আসলে। ওকে, আর যদি তোমরা ভেন ডায়াগ্রামও ড্র করতে চাও, ওই ইংল্যান্ড ইউনাইটেড স্টেটের সাথে যে জাপানটা ছিল, এই জাপানের ভিতর ছোট্ট করে একটা ব্যাংকক আছে, বুঝতে পারছি? ইটস নট দ্যাট ব্যাংকক জাপানের পার্ট, বাট মানে লাইক ব্যাংকক যারা ভিজিট করছে তাদের সেটটা হচ্ছে জাপান সেটের ভিতরে। তো আই হোপ এটা দিয়ে হচ্ছে তোমাদের মোটামুটি ভেন ডায়াগ্রাম বা সেটের যে প্রশ্নটা আছে সেটার আইডিয়া পাচ্ছ। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা মিডেও পেতে পারো। আমি প্রবাবিলিটিতে পরে যাচ্ছি, প্রবাবিলিটির আগে কম্বিনেটরিক্সে যাই, যেহেতু আমরা সেটের পরে কম্বিনেটরিক্স পড়ছিলাম না, অ্যাকচুয়ালি ফাংশন পড়ছিলাম, তাই না? তাহলে ফাংশনে যাই। সো এবার হচ্ছে ফাংশনের প্রশ্ন। ফাংশনে আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 2 - √x+5, যেখানে -5 থেকে 0 পর্যন্ত এক্স এর ভ্যালু বলা হচ্ছে। ফাইন্ড এফ ইনভার্স অফ এক্স অ্যান্ড ফাইন্ড ইটস রেঞ্জ। ওকে, তাহলে এফ ইনভার্স অফ এক্স এর রেঞ্জ হচ্ছে আসলে এফ অফ এক্স এর ডোমেইন, আর যেটা দেওয়াই আছে এখানে, এই যে ডোমেইন। ওকে, এটা 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 হচ্ছে ফ্রি মার্কস ছিল, যারা বুঝতে পারছে তাদের জন্য। অ্যান্ড এফ ইনভার্সটা বের করার জন্য আমরা কি করব, এই যে ওয়াই ইকুয়ালস টু 2 - √x+5, তাহলে √x+5 ইকুয়ালস টু 2 - y, এদিক দিয়ে স্কোয়ার করব, এদিক দিয়ে তাহলে হচ্ছে রুটটাকে আমি অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিব, রাইট? ওকে, সো x+5 ইকুয়ালস টু 2 - y² অ্যান্ড এক্স ইকুয়ালস টু 2 - y² - 5, এন্ড এটাই হচ্ছে আসলে এফ ইনভার্স অফ ওয়াই, তাই না? এটাই হচ্ছে আসলে এফ ইনভার্স অফ ওয়াই। তাহলে এফ ইনভার্স অফ এক্স হচ্ছে আসলে 2 - x² - 5, এটাই হচ্ছে এফ ইনভার্স অফ এক্স। অ্যান্ড রেঞ্জ তো বলে দিছি, রেঞ্জটা হচ্ছে এখানে, যেটা এফ অফ এক্স এর ডোমেন। ওকে, রাইট ডাউন দ্য রেঞ্জ অফ এফ, এফ এর রেঞ্জ বের করতে হবে। তাহলে এফ এর রেঞ্জ বের করার জন্য এই ডোমেনটা আমরা পুট করে করে দেখবো। -5 থেকে 0 পর্যন্ত বসানো যাবে। -5 যদি বসাই, খেয়াল করে দেখো, -5 বসাইলে আমরা এখানে পাচ্ছি -5 + 5, যেটা হচ্ছে 0, 2 - 0, তাহলে আমরা 2 পাচ্ছি। আর 0 বসাইলে 2 - √5 পাচ্ছি, আরও কমে যাচ্ছে। ওকে, সো অ্যাকচুয়ালি যদি তোমরা চিন্তা করে দেখো এর মাঝখানে যে কোনো ভ্যালু পাওয়া পসিবল, তাহলে আমরা যদি রেঞ্জ লিখতে চাই, আমি এই পার্টটা পুরোটা মুছে ফেলি। ওকে, সো আমরা যদি রেঞ্জ লিখতে চাই, আমাদের হচ্ছে আসলে 2 - √5টা হচ্ছে মিনিমাম পসিবল ভ্যালু, আর 2 - 0 যেটা হচ্ছে 2, এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। এই দুটোটা ইনক্লুসিভ, তাই না? এগুলো সহ থাকবে, এর বাইরে কিন্তু যেতে পারবে না, রাইট? কারণ কি এর বাইরে কোনো ভ্যালুই আমরা বসাতে পারতেছি না। ওকে, অ্যান্ড -5 থেকে যদি আস্তে আস্তে বাড়িতে থাকো, তাহলে এটা কিছু একটা ছোট ভ্যালু থাকবে, মানে এটা নর্মালি তো 0। অ্যান্ড ধরো 1 দিলাম, 1 হইলে 1 প্লাস 1, 1 তো বসাতে পারবো না, লেটস সে -1, -1 বসাইলে হচ্ছে -1 + 5, যেটা হচ্ছে 4, 2 - √4, যেটা এর থেকে আসলে আর একটু বড়, রাইট? কারণ কি একটু কম বিয়োগ করতেছি। ওকে, তো এটাই হিসাব। অ্যান্ড দেন লাস্টে আমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছে, অ্যানাদার ফাংশন জি ইজ ডিফাইন্ড বাই জি অফ এক্স ইকুয়ালস টু 4/x, সলভ এফ অফ জি অফ এক্স ইকুয়ালস টু 0। ওকে, সো এফ অফ জি অফ এক্স, তাহলে জি অফ এক্স দিয়ে দিছে, তাহলে এফ অফ জি অফ এক্স মানে হচ্ছে আসলে এফ অফ ভিতরে জি অফ এক্স মানে হচ্ছে 4/x। তাহলে আমরা এফ অফ এক্স জানি, তাহলে এফ অফ 4/x হয়ে যাচ্ছে আসলে 2 - √x এর জায়গায় 4/x+5। অ্যান্ড এটাকে সলভ করতে বলছে ফর 0, তাহলে 0-এর জন্য ভ্যালুটা বের করবো। তাহলে এটা যদি 0 হয়, তাহলে 2 = √4/x+5। এই সাইডে যদি স্কোয়ার করে দিই, এই সাইডে যদি স্কোয়ার করে দিই, তাহলে আমাদের আসতেছে 4 = 4/x+5,
বা 4/x ইকুয়ালস টু 4 - 5 হচ্ছে -1, x ইকুয়ালস টু -4। এটাই আমার অ্যান্সার। x ইকুয়ালস টু -4 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা ফাংশনের প্রশ্নটাও বুঝতে পারলাম। ফাংশনে এই ধরনের প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো। সবগুলো হয়তো সেম হবে না অবভিয়াসলি, বাট লাইক ইউল গেট দি আইডিয়া দ্যাট কী টাইপের প্রশ্ন হবে, রাইট? তো সেটার জন্যই হচ্ছে এই প্রবলেমটা করানো। অ্যান্ড দেন আমরা কম্বিনেটরিক্সে যাই, বিকজ এরপর আমরা কম্বিনেটরিক্স পড়ছি। কম্বিনেটরিক্সের থেকে কোয়েশ্চেন নাম্বার 8 আসছিল, যেটা হচ্ছে 3টা ভাগে ভাগ করা অ্যান্ড ডিফারেন্ট প্রশ্ন আছে এখানের মধ্যে। প্রথম প্রশ্নে যাই, হাউ মেনি ওয়েজ আর দেয়ার ফর দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড? একটা ওয়ার্ড দিয়ে দিছে ডায়াফ্যানাস। আই ডোন্ট নো হোয়াট দ্যাট মিনস। হোয়াটএভার, আমরা এটাকে কি করব? এটাকে ব্যবচ্ছেদ করব। ওকে, এটার আমরা পোস্টমার্টম করব। এখানে আমরা কিছু রাখবো না। দ্যাট অল দ্য ভাওয়েলস স্টে টুগেদার। তাহলে ভাওয়েলসগুলোকে আলাদা করে ফেলে। এই যে একটা ভাওয়েল, দুইটা ভাওয়েল, তিনটা ভাওয়েল, চারটা ভাওয়েল, ডিড আই মিস এনি ভাওয়েল? হ্যাঁ, পাঁচটা ভাওয়েল। ওকে, সো আই, এ ও ইউ, পাঁচটা ভাওয়েলকে একসাথে রাখবো। তাহলে এরা হচ্ছে আলাদা আলাদা থাকবে। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, আর এই একটা বক্স, 6 জন। ওকে, এই 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, এদের মধ্যে কোনো রিপিটেশন আছে? DPHNS, কোনো রিপিটেশন নাই, তাহলে এখানে কিছু ভাগ করতে হবে না, বুঝাই দিছি। অ্যান্ড ইনটু এই ভাওয়েলরা নিজেদের মধ্যে যেভাবে পারমিটেশন করতে পারে, 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। ওকে, সো এটা গেল প্রথমটা সলিউশন, খুবই ইজি। কনসিডার দ্য সেট অফ ডিজিটস। এই যে 1 2 3 4, এই যে ডিজিট দিয়ে প্রশ্ন আসছে, 1 2 4 5 6 7, and how many odd numbers of 4 digit can be made taking each digit from the set only once? only once হলে আমরা জানি কিভাবে করতে হয়। আমাদের 4 ডিজিটের অড নাম্বার দরকার। তাহলে 4 ডিজিটের অড নাম্বারের জন্য আমাদের লাস্টের অপশন আছে 1 5 অ্যান্ড 7, তাই না? এই যে 1 5 অ্যান্ড 7, মানে লাস্টে আমাদের 3টা অপশন আছে, যে কোনো একজন বসলো, 6 জন থেকে একজন বসে গেলে 5 জন, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 4 5 20, 20 আর 3 60, 60 আর 3 180, এটাই হচ্ছে অ্যান্সার। এটা 2 নম্বরের অ্যান্সার। খুবই সহজ প্রশ্ন, বুঝতেই পারতেছো। দেখো, যদি তোমরা জানো, পড়াশোনা করে আসো, জাস্ট ফটফট করে হচ্ছে অ্যান্সার লিখতে থাকবে অ্যান্ড ফুল মার্কস। ওকে, তো খুবই সহজ ছিল। শুধুমাত্র প্রবলেম ছিল যে 10টা প্রশ্ন ছিল, অ্যান্ড ওখান থেকে চুজ করতে করতে অনেক টাইম চলে যায়। ওকে, সো আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন, মানে এই সেম প্রশ্নটার 3 নম্বর প্রশ্ন। সেটাতে বলতেছে, হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ আর দেয়ার ফর 5 মিডফিল্ডার্স? 5টা মিডফিল্ডার আছে, MF লিখি, অ্যান্ড 3টা স্ট্রাইকার আছে, অ্যান্ড 6 ডিফেন্ডার্স। ওকে, টু সিট ইন এ রো, একটা রোতে বসবে। নো টু ডিফেন্ডার্স সিট সাইড বাই সাইড, মানে কোনো দুইজন ডিফেন্ডার পাশাপাশি বসতে পারবে না। তাহলে তাদেরকে কি করতে হবে? মিডফিল্ডার আর স্ট্রাইকারের গ্যাপে বসতে হবে। তাহলে মিডফিল্ডার আর স্ট্রাইকার মিলে হচ্ছে 8 জন। তাহলে 8 জন এরকম করে, জাস্ট তুমি যদি 8 জন বসাও, 8 জনের মাঝখানে গ্যাপ আসবে 7টা, রাইট? আমি 8টা দাগ দিচ্ছি না, 8 জনের মাঝখানে গ্যাপ আসবে 7টা, দুই পাশে 2টা মিলে 9টা গ্যাপ। এই 9টা গ্যাপের মধ্যে হচ্ছে তুমি ডিফেন্ডারদেরকে বসাইতে পারবো। অ্যান্ড আমরা জাস্ট অবভিয়াসলি ধরে নিচ্ছি দ্যাট কোনো ডিফেন্ডারই হচ্ছে আসলে যমজ ভাই না। তো 9p6 করে দিলে ডিফেন্ডারদেরকে অ্যারেঞ্জ করা হয়ে গেছে। অ্যান্ড বাকি 8 জনকে তুমি ইচ্ছা মতো 8 ফ্যাক্টরিয়াল দিয়ে পারমিউট করতে পারবা। তাহলে নো ডিফেন্ডার্স সিট সাইড বাই সাইড, এটা হচ্ছে 3A এর আনসার। ওকে, অ্যান্ড 3B হচ্ছে এক্স্যাক্টলি 4 ডিফেন্ডার্স সিট টুগেদার, দ্যাট ইজ দে সিট সাইড বাই সাইড অ্যান্ড দেয়ার আর অলওয়েজ আদার টাইপ অফ প্লেয়ার্স ইফ এনি অন বোথ এন্ডস। তাহলে এক্স্যাক্টলি 4টা ডিফেন্ডার পাশাপাশি বসবে। এটা একটু কঠিন। আমাদের টোটাল 6টা ডিফেন্ডার আছে, তাহলে 4টা ডিফেন্ডার পাশাপাশি বসবে, আর তাদের সাথে পঞ্চম ডিফেন্ডার কিন্তু বসতে পারবে না, বা ষষ্ঠ ডিফেন্ডারও তাদের সাথে বসতে পারবে না। মানে 4টা ডিফেন্ডারের একটা গ্রুপ হবে, যাদেরকে আমি বলি 4 স্পেশাল ডিফেন্ডার বললাম। ওকে, 4টা ডিফেন্ডার একটা গ্রুপ হবে, আরেকটা ডিফেন্ডার অ্যান্ড আরেকটা ডিফেন্ডার, যে কোনো হয় এক সাইডে হইতে পারে, হোয়াটএভার, মানে এরা আলাদা, এ আলাদা, এই গ্রুপটা আলাদা, অ্যান্ড এরা আলাদা। ওকে, এখন এভাবে করে গ্রুপদেরকে আমি পজিশন করতে হবে। দেখো, এদেরকে আবার পাশাপাশি বসাতে পারবো না, কারণ কি এর পাশে এ বসে গেলে, আবার এর পাশে এ বসে গেলে, তাহলে কিন্তু সমস্যা। ওকে, সো ইন দিস কেস আমরা কি করব, দ্যাট এই 4টা ডিফেন্ডারকে হচ্ছে আমরা একসাথে রাখবো, অ্যান্ড 4টা ডিফেন্ডার এদের সাথে বসতে পারবে না, রাইট? 4টা ডিফেন্ডার এর সাথেও বসতে পারবে না, অথবা ওর সাথেও বসতে পারবে না। ওকে, সো 4টা ডিফেন্ডারকে যদি আমরা একসাথে রাখি, এটাকে একটা গ্রুপ চিন্তা করলাম, এটা একজন, এটা একজন, এই 3 জনের মধ্যে কোনো 2জনকে আমরা পাশাপাশি বসাচ্ছি না। দেন তাহলে হচ্ছে আমাদের টোটাল 8টা গ্যাপ ছিল। 8টা গ্যাপের কারণে, মানে 8টা প্লেয়ার দিয়ে গ্যাপ ক্রিয়েট করতে হবে, যেখানে 9টা গ্যাপ। সেই 9p-তে আমরা এবারে 3 দিব, কারণ কি 3জন আলাদা আলাদা। ওকে, এদেরকে আলাদা আলাদা করে রাখতেছে। এই 2জন কিন্তু আবার একসাথে বসতে পারে, সেটা আমরা পরে হিসাব করবো। ওকে, ইটস কমপ্লিকেটেড, একটু কঠিন। অ্যান্ড এই 2জন কিন্তু একসাথে বসতে পারে। এক্স্যাক্টলি 4 ডিফেন্ডার্স সিট টুগেদার, দে সিট সাইড বাই সাইড, অ্যান্ড দেয়ার আর অলওয়েজ আদার টাইপ অফ পিপল
আচ্ছা না, এই দুইজনও বসতে পারবে না একসাথে, মানে এক্স্যাক্টলি 4 ডিফারেন্ট সিট টুগেদার, চারজনই একসাথে থাকবে, দুইজন একসাথে থাকবে না, বাকিরা আলাদা আলাদা। ওকে, বাকিরা আলাদা আলাদা, তাহলে আর কোনো ঝামেলাই নাই অ্যাকচুয়ালি। এই চারজনই একসাথে থাকবে, বাকি কোনোভাবে কেউ কারোর সাথে থাকতে পারবে না। তাহলে 9p3, কিন্তু এই চারজনকে যে চুজ করব কোন চারজন সেটা তো বলে দেয় নাই। তাহলে এই চারজনকে চুজ করার একটা 64 কম্পোনেন্ট আছে, যেটা হচ্ছে আমি যতভাবে 6জন থেকে 4জনের স্পেশাল গ্রুপ বানাইতে পারি, তাই না? তাহলে 64-এর একটা পার্ট আছে, যেটা হচ্ছে আমি 6জন থেকে 4জনের গ্রুপ নিলাম, অ্যান্ড দেন তারপরে এই সিঙ্গেল আর এই গ্রুপকে হচ্ছে 9টা গ্যাপে বসাইলাম, অ্যান্ড দেন আমি বাকি মিডফিল্ডার আর স্ট্রাইকারদেরকে অ্যারেঞ্জ করলাম। তাহলে হচ্ছে এটা টোটাল আমাদের নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস, এটাই হচ্ছে অ্যান্সার, এটা 3B এর অ্যান্সার। ওকে, এটা একটু কঠিন ছিল, আই নো। আচ্ছা না, একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে 9p3 করার পরেও এই চারজন যে ভিতরে বসছে তাদেরকে কিন্তু আমি আবার আলাদাভাবে অ্যারেঞ্জ করতে পারতাম। ওকে, সো এটা মাঝখানে কোনো এক জায়গায় 4 ফ্যাক্টরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো, অথবা মাঝখানে মাল্টিপ্লাই করা আর লাস্টে মাল্টিপ্লাই করা, এটা তো সেম থিং, লাস্টে একটা 4 ফ্যাক্টরিয়াল। একটু প্রবলেম ছিল, এটা কঠিন, এই 2 মার্ক ছিল মেবি মোস্ট হার্ডেস্ট, এই 2 মার্ক আমরা চাই নাই দ্যাট কেউ পাক, মানে আমরা হাইয়েস্ট মার্ক 58 এক্সপেক্ট করছিলাম। যাই হোক, মাঝে মাঝে একটু দুটো প্রশ্ন কঠিন থাকে, অ্যান্ড ইউ আর প্রিপেয়ার্ড ফর দ্যাট অ্যাজ ওয়েল। আমাদের মিড টার্মের জন্য আমরা সেটা নিয়েও প্রিপেয়ার্ড। ওকে, সো আমাদের কম্বিনেটরিক্সের প্রশ্নগুলো নাকি 4 নাম্বার আছে? না, ওকে, 4 নাম্বার নাই। তাহলে আমাদের কম্বিনেটরিক্সের থেকে আরেকটা প্রশ্ন আসছিল, অ্যান্ড এই প্রশ্নটাতে আমরা দেখতেছি দ্যাট ব্র্যাকিউ ইজ অ্যারেঞ্জিং অ্যা টেবল টেনিস টুর্নামেন্ট, 10টা মেন অ্যান্ড 5 উইমেন। ওকে, সো 10টা মেন আর 5টা উইমেন মিলে হচ্ছে তারা পার্টিসিপেট করবে। However, the selection committee has decided to choose 8 players and find the number of different ways this can be achieved if বিভিন্ন কন্ডিশন। ওকে, বিভিন্ন কন্ডিশনের জন্য করবো, 10টা ম্যান 5টা উইমেন, এই নাম্বারে আমাদেরকে বলতেছে কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে এই 15 জন থেকে 8জনকে চুজ করবো, খুবই সিম্পল, 15C8, ডান, 2 মার্ক ফ্রি। দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান উইমেন ইন দি টুর্নামেন্টে অ্যাটলিস্ট একটা উইমেন থাকবে। তাহলে তোমরা এখন কিন্তু অনেক কমপ্লিকেটেড চিন্তা করতে পারো, অনেক সিম্পল চিন্তা করতে পারো। যারা কমপ্লিকেটেড চিন্তা করবা তারা হচ্ছে এই যে ম্যানের গ্রুপ করবা, ওমেনের গ্রুপ করবা, অ্যাটলিস্ট একটা ওমেন মানে হচ্ছে একটা ওমেন থাকবে, 2টা ওমেন থাকবে, 3টা ওমেন থাকবে, 4টা বা 5টা এরকম ওমেন থাকবে, 5টার বেশি তো থাকতে পারবে না, বাকিগুলো হচ্ছে ম্যান। তখন অনেক কষ্ট করে করে এদিক দিয়ে 7, এদিক দিয়ে 6, এদিক দিয়ে 5, 4, 3 এভাবে করে হিসাব করবা। এটা দিয়ে করতে পারো, ওকে, ইটস নট এ প্রবলেম, বাট খুব স্মার্টলি করা যায়। সেটা হচ্ছে যেহেতু অ্যাটলিস্ট একটা ওমেন থাকা লাগতেছে, লেটস ক্যালকুলেট দ্য নাম্বার অফ ওয়েজ ওয়ার দেয়ার ইজ নো ওমেন, তাই না? কোনো ওমেন ছাড়া যেই টোটাল অ্যারেঞ্জমেন্ট করা যায় সেটা হিসাব করি। তাহলে আমরা কোনো ওমেন নিব না, সব মেন থেকে নিব। তাহলে 10C8, এটাই তো। তাহলে আমি যদি 15C8 যতগুলা টোটাল পসিবল তার থেকে শুধু মেন নিয়ে যা পসিবল সেটা যদি সাবট্রাক্ট করে দিই, তাহলেই তো হচ্ছে অ্যাটলিস্ট একটা ওমেন চলে আসছে। ওকে, এই রিভার্স থিঙ্কিংগুলো, মানে উল্টা করে চিন্তা করাটা কিন্তু খুব কাজের মাঝে মাঝে। আচ্ছা, তারপর এই সি নাম্বারটাতে দেখো, দেয়ার আর মোর মেন দ্যান ওমেন। ওকে, একটু সেক্সিস্ট আই নো, বাট ফর দ্য সেক অফ কোয়েশ্চেন, ওকে, মোর মেন দ্যান ওমেন। তাহলে এই যে মেনের গ্রুপ, ওমেনের গ্রুপ, এখন হচ্ছে আমাদেরকে কেস ওয়ার্ক করা লাগবে। তাহলে টোটাল 8জন নিব, দেখো 4জন কিন্তু নিতে পারবো না, সমান হয়ে গেল। ওকে, সরি এগেইন, বাট মেনকে বেশি হতে হবে। এই যে 5জন মেন 3টা ওমেন, 6জন মেন 2টা ওমেন, 7জন মেন 1টা ওমেন, 8জন মেন নো ওমেন, এটাও কিন্তু পসিবল। ওকে, মানে মেনের সংখ্যা বেশি থাকলেই হলো। তাহলে এই 4টা কেস, তাহলে এই 4টা কেস মানে হচ্ছে আমার টোটাল 10টা মেন থেকে 5টা ওমেন অ্যান্ড সরি 10টা মেন থেকে 5টা মেন অ্যান্ড 5টা ওমেন থেকে 3টা ওমেন, অথবা 10জন থেকে 6জন, মানে মেন থেকে 6জন অ্যান্ড ওমেন থেকে 2জন, অথবা মেন থেকে 7জন অ্যান্ড ওমেন থেকে 1জন, অথবা মেন থেকে 8জন অ্যান্ড ওমেন থেকে নান, 5C0। ওকে, এই সবগুলো যোগ করে দিলে, এই মানে 4টা কেসকে যোগ করে দিলে হচ্ছে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, সো এটা গেল। অ্যান্ড আমাদের ডি নাম্বার একটা প্রশ্ন আছে যেটা একটু আলাদা, সেটা তো হচ্ছে আ পার্টিকুলার ম্যান এক্স অ্যান্ড আ পার্টিকুলার ওমেন ওয়াই ক্যানট পার্টিসিপেট ইন দ্য টুর্নামেন্ট টুগেদার। এরা দুজন একসাথে থাকতে পারবে না। ওকে, সো ইটস লাইক তাদের মিউচুয়াল কোনো ঝামেলা হইতে পারে, বাট আমরা এক্সকেও কমপ্লিটলি পুরো টিম থেকে বের করে দিতে পারি না, ওয়াইকেও কমিটি থেকে পুরোপুরি বের করে দিতে পারি না, জাস্ট তারা একসাথে থাকবে না। ওকে, এখনও তোমরা যারা ভাবতেছো তারা কেস ওয়ার্ক করতে পারো, দ্যাট এক্স থাকবে ওয়াই থাকবে না, মানে এভাবে ইয়েস নো দেই, এক্স থাকবে ওয়াই থাকবে না, এক্স থাকবে না ওয়াই থাকবে, আর এক্সও থাকবে না ওয়াইও থাকবে না, এরকম তিনটা তিনটা আলাদা আলাদা কেস করতে পারো। বাট এটার চেয়ে অনেক ভালো হয় তোমরা কি করবা, যেহেতু এক্স আর ওয়াই একসাথে থাকতে পারবে না, তাহলে টোটাল
যতভাবে টিম করা যায়, এই যে 15C8, এখান থেকে এক্স আর ওয়াইকে একসাথে রেখে যতগুলো করা যায় সেগুলো বিয়োগ করব। এক্স আর ওয়াইকে একসাথে রাখা মানে হচ্ছে দ্যাট আমার 10 জন থেকে একজন এক্স থাকবে, অবশ্যই এক্স থাকতেছে অ্যান্ড অবশ্যই ওয়াই থাকতেছে, এই দোনোজন ম্যান্ডেটরি থাকতেছে একই সাথে। তাহলে টোটাল আমার 15 জন আছে, 15 জন থেকে 8 জন নিব, বাট এই 2 জন ম্যান্ডেটরি থাকতেছে, তাহলে তো 13 জন থেকে আসলে 6 জন নেওয়ার মতো, তাই না? ওকে, আই হোপ বুঝতে পারতেছো। তাহলে 13 জন থেকে 6 জন নিলাম। তাহলে এই 2 জনকে ম্যান্ডেটরি নিয়ে যেগুলো আমরা করছি সেগুলো, 2 জনকে একসাথে নিয়ে যেগুলো করছি সেগুলো হচ্ছে এই 13C6, এটা যদি এখান থেকে সাবট্রাক্ট করে দাও তাহলে বাকিগুলোতে হচ্ছে এরা 2 জন ম্যান্ডেটরি নাই। ওকে, সো আই হোপ বুঝাইতে পারছি। কম্বিনেটরিক্সের সবগুলো প্রশ্নই মোটামুটি এই ধাঁচেরই হবে তোমাদের মিডের প্রশ্ন অনেকটা, বা এইটা থেকে একটু চেঞ্জ করতে পারে, বাট আই হোপ তোমরা পারবা। অ্যান্ড যেহেতু আমাদের কম্বিনেটরিক্স ডান, আমরা নেক্সট করতে পারি হচ্ছে বাইনোমিয়াল কোফিশিয়েন্টস। বাইনোমিয়াল কোফিশিয়েন্টসে যেটা দেখা যাচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে a প্লাস বি ওয়াই হোল কিউব, অ্যান্ড আরেকটা নিচে মাল্টিনোমিয়াল দেওয়া আছে। আচ্ছা, ইফ দ্য কোফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইজ 81 অ্যান্ড দ্য কোফিশিয়েন্ট অফ ওয়াই কিউব ইজ 27, হোয়াট আর দি ভ্যালুস অফ এ অ্যান্ড বি? কোফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে আমরা ডিরেক্টলি আসলে একেবারে এভাবেই করে ফেলতে পারি, দ্যাট এ কিউব প্লাস 3a² বি ওয়াই প্লাস 3ab² ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব ওয়াই কিউব। ওকে, তাহলে বলতেছে দ্যাট কোফিশিয়েন্ট অফ ওয়াই কিউব ইজ 27, কোফিশিয়েন্ট অফ ওয়াই কিউব দেখতেছি আমরা বি কিউব, রাইট? আমি পুরো এক্সপ্যানশন লিখে ফেলছি, তোমরা জেনারেল টার্মের ফর্মুলা ইউজ করতে পারো, বাট কিউব দেওয়া খুবই সহজ। So b cube equals to 27. According to question, b cube equals to 27. তাহলে b equals to 3, right? 3 cube equals to 27. And coefficient of y square equals to 81. তার অর্থ হচ্ছে এখানে একটা x থাকার কথা না? আচ্ছা না, x তো না, a আর b, x তো কোথাও নাই। তাহলে y square এর কোফিশিয়েন্ট হচ্ছে 3ab স্কোয়ার। আবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 3ab স্কোয়ার ইকুয়ালস টু 81 অ্যান্ড b এর ভ্যালু জানি আমরা 3, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, 9 এর সাথে 81 কাটাকাটি করলে 9, আবার 3 কাটাকাটি করলে a এর ভ্যালুও 3। ওয়াও, a ও 3, b ও 3। তাহলে হোয়াট আর দ্য ভ্যালুস অফ এ এন্ড বি? আচ্ছা, এটাই জিজ্ঞেস করছে, এ কমা বি গ্রেটার দেন 0। ওকে, ডান। তাহলে এও 3, বিও 3, আমরা 4 মার্ক পেয়ে গেলাম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই ইন দ্য এক্সপ্রেশন এ প্লাস বি ওয়াই হোল কিউব ইফ দ্য থার্ড টার্ম ইজ ইকুয়াল টু 121? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই ইফ দ্য থার্ড টার্ম ইজ ইকুয়াল টু 121? থার্ড টার্ম হচ্ছে এই যে 3ab² ওয়াই স্কোয়ার, এটা যদি 121 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু থার্ড টার্ম তোমরা 2+1 এর টার্মও করতে পারো, যা ইচ্ছা করতে পারো, বাট আমি এখান থেকে ডিরেক্টলি লিখে দিলাম, তোমরা জেনারেল টার্ম দিয়েও করতে পারো। এটা 121 দিয়ে দিছে, কিছুক্ষণ আগে আমরা এ এর ভ্যালু পাইলাম, বি এর ভ্যালু পাইলাম, তাহলে 3 দিয়ে 3, তাহলে এ এর ভ্যালু 3 বসে দিব, বি এর ভ্যালু 3 বসে দিব, 3 ইন্টু 3 ইন্টু 3 স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 4, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 121 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 4। তাহলে ওয়াই ইকুয়ালস টু মোটামুটি প্লাস মাইনাস তো থাকতেই পারে, তাই না? হ্যাঁ, প্লাস মাইনাস 121কে স্কোয়ার রুট করলে 11, আর 3 টু দি পাওয়ার 4কে স্কোয়ার রুট করলে হচ্ছে 9, প্লাস মাইনাস 11/9। ওকে, সো আই হোপ এটাও তোমাদের ক্লিয়ার। হ্যাঁ, খুবই সহজ ছিল, এটা জাস্ট সিম্পল অ্যালজেব্রা, তাই না? অ্যালজেব্রার বাইরে কিছু ছিল না। অ্যান্ড দেন আমরা পরের প্রশ্নে যাই। ইউজিং দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ফ্রম দ্য প্রিভিয়াস, তাহলে এ আর বি ফ্রম দ্য প্রিভিয়াস মানে হচ্ছে এ ইকুয়ালস টু 3, বি ইকুয়ালস টু 3, এটা আমরা এখানে ইউজ করবো। এই যে দেখো, 8a প্লাস 3b, তাহলে 3 8 24 প্লাস 3 3 9, 24 আর 9 যোগ করলে হচ্ছে 33, মানে বেসিক্যালি আমাদেরকে দিচ্ছে হচ্ছে এটা, এই জিনিসটার উপর পাওয়ার হচ্ছে 33, 33। ওকে, মানে যে 3 এর ভ্যালু যোগ বিয়োগ একটু ভুল হলে তোমরা নিজেরা করে নিও। Using the value of a and b from the previous question, find the coefficient of the term p square r square q to the power minus 4. q to the power minus 4, দেখো q to the power minus 4 মানে হচ্ছে q to the power minus 2 এর উপর স্কোয়ার, তাহলে এই টার্মটা 2বার নেওয়া হয়েছে। p to the power 5, p to the power 5 মানে এটা 5বার নেওয়া হয়েছে। ওকে, এটা 2বার নেওয়া হয়েছে, এটা 5বার নেওয়া হয়েছে। অ্যান্ড আর স্কোয়ার মানে হচ্ছে এটা 2বার নেওয়া হয়েছে, তাহলে এটা 2বার নেওয়া মানে হচ্ছে আসলে আমার কোথা থেকে আসবে? এটা 2r হোল স্কোয়ার থেকে আসবে, তাই না? আর এটাও হচ্ছে আমার আসলে 3, আমি একটু সুন্দর করে লিখি ব্যাপারটা, আমার এটা আসবে হচ্ছে 3/q স্কোয়ারের স্কোয়ার থেকে, তাই না? এটা 2বার নেওয়া হয়েছে, এটা 2বার নেওয়া হয়েছে, এটা 5বার নেওয়া হয়েছে, তাহলে টোটাল হচ্ছে 5 + 2 + 2 মানে 9, আর বাকি আছে হচ্ছে 24, বাকি 24 হচ্ছে এই 1 নেওয়া হয়েছে, মানে 1 টু দি পাওয়ার 24, তাই না? এই জিনিসটা থেকে হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা আসবে, রাইট? যার কোফিশিয়েন্ট আমরা খুঁজতেছি। অ্যান্ড এটার এক কনস্ট্যান্ট কোফিশিয়েন্টটা কি? সেটা হবে 33 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এদের পাওয়ার প্রত্যেকটা, 24 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল।
ওকে, সো এখান থেকে আমরা এই যে কোফিশিয়েন্ট যেহেতু বের করতেছি পি আর কিউ এগুলোকে বাদ দিব, তাহলে 2 স্কোয়ার 3 স্কোয়ার আর এই জিনিসটা থাকবে, এটাকে ক্যালকুলেট করলেই আমরা এটার কোফিশিয়েন্ট পেয়ে যাবো 3 মার্ক। ওকে, সো খুব বেশি কঠিন ছিল না, একটু মনে হতে পারে মেসি, বাট খুব বেশি কঠিন ছিল না আসলে। সো তোমরা বাইনোমিয়াল কোফিশিয়েন্টও পারবা, বাকি থাকলো শুধু প্রবাবিলিটি। তাহলে আমি বেসিক প্রবাবিলিটিটাও করাচ্ছি, কন্ডিশনাল প্রবাবিলিটিটাও এখানে সলভ করে দিব, বাট প্রথমে বেসিক প্রবাবিলিটিটা করাই। বেসিক প্রবাবিলিটিতে আমরা যে প্রশ্নটা দেখতেছি সেটা হচ্ছে একটা ডাই, তার হচ্ছে 4টা সাইড। ওকে, নর্মালি 6টা সাইড থাকে, একটু চেঞ্জ করে দিছি। ওকে, এগুলো তোমরা মিড টার্ম আর ফাইনালে খুব বেশি পাবা, দ্যাট নর্মাল স্ট্যান্ডার্ড সিনারিও থেকে একটু চেঞ্জ করে দিয়ে একটা সিনারিও বানানো হলো, বাট তোমাদের বেসিক যদি আগেরটার ক্লিয়ার থাকে এটাও তোমরা পারবা। 4টা সাইড, written on each of its side. Suppose you are repeatedly rolling two four sided dice. দুইটা ডাইস এভাবে থ্রো করে যাচ্ছি, দুইটা ডাইস থ্রো করে যাচ্ছি। তোমরা স্যাম্পল স্পেস চিন্তা করতে পারতেছো নিশ্চয়ই, এটা যদি স্যাম্পল স্পেস হয়, এখানে 4টা এলিমেন্ট, দুইটা ডাইস থ্রো করলে এস ক্রস এসটা হবে স্যাম্পল স্পেস, তাই না? ওকে, তোমরা চিন্তা করতে পারতেছো নিশ্চয়ই, এই যে 1,1 1,2 এরকম করতে করতে 16টা এলিমেন্টস থাকবে, 16টা পসিবিলিটিস থাকবে, 16টা ইভেন্টস অ্যাকচুয়ালি। ওকে, আমরা প্রবাবিলিটিতে ইভেন্টস বলি এগুলোকে। 16টা ইভেন্টস থাকবে। What is the probability that the first result will be 1,1? Okay, আচ্ছা 1,1 বলতে কি বোঝাচ্ছে সেটা দেখি। One of them is blue and the other is brown, মানে হুদাই দুষ্টামি করলো আর কিছু না, দ্যাট ব্লু আর ব্রাউন দিয়ে কী করবো, প্রবাবিলিটি তো চেঞ্জ হবে না। ইফ দ্য ব্লু ডাই শোজ 2 অ্যান্ড দ্য ব্রাউন ডাই শোজ 4, তাকে আমরা 2,4, মানে বেসিক্যালি ব্লুটা হচ্ছে প্রথমটা, ব্রাউনটা হচ্ছে সেকেন্ডটা, আর 2,4 মানে হচ্ছে প্রথমটাতে 2 আসছে, সেকেন্ডটাতে 4 আসছে। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট রেজাল্ট উইল বি 1,1? ওকে, তাহলে 1,1 মানে হচ্ছে আমাদের দোনোটাতেই 1 আসবে, রাইট? তাহলে প্রথমটা তো 1 আসবে 1/4 অ্যান্ড সেকেন্ডটা তো 1 আসবে 1/4, এটাই হচ্ছে এর অ্যান্সার, খুবই সহজ। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট 2,2 উইল অ্যাপিয়ার অন দ্য ফিফথ রোল? ফিফথ রোলে প্রথম 2,2 আসবে, ফিফথ রোলে প্রথম 2,2 আসবে, মানে হচ্ছে ফোর্থ রোল পর্যন্ত কোনো 2,2 আসবে না, অ্যান্ড ফিফথটাতে 2,2 আসবে, রাইট? একটু ভেঙে বললাম, ফোর্থ রোল পর্যন্ত নো, সরি, no 2,2, and then immediately after that একটা 2,2 আসবে, রাইট? তাহলে কোনো 2,2 আসবে না ফিফথ রোল পর্যন্ত। ওকে, তাহলে ফোর্থ রোল পর্যন্ত, তাহলে ফোর্থ রোল 4বার রোল করা হবে অ্যান্ড কোনোবারই 2,2 আসবে না। তাহলে 2,2 না আসার প্রবাবিলিটি কত? এখানে খুব বেশি জায়গা নাই, এই অ্যান্সারগুলো মুছে দিতে পারি অ্যাকচুয়ালি। হ্যাঁ, 4বার 2,2 না আসার প্রবাবিলিটি কত? প্রথমটা তো 2,2 আসলো না, মানে 2 ছাড়া বাকি যে কোনো একটা আসলো 3/4, অ্যান্ড সেকেন্ডটা তো 3/4। এটা হচ্ছে প্রথমবারেই, অ্যান্ড এই জিনিসটাকে আমরা টু দি পাওয়ার 4 করবো। 4বারে একবারও, প্রত্যেকবারই এই জিনিসটা হলো, 2 আসলো না অ্যান্ড 2 আসলো না, আবার 2 আসলো না অ্যান্ড 2 আসলো না, রাইট? ওকে, সো 2,2 আসলো না, প্রথমটাতে 2 আসলো না অ্যান্ড সেকেন্ডটাতেও 2 আসলো না। এখানে মেবি একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে প্রথমটাতে 2 আসলো না, সেকেন্ডটাতেও 2 আসলো না, এটা তো হচ্ছে না, মানে আমার 1,2টা তো বাদ। ওকে, সো একটু ভুল চিন্তা করছি আসলে। ওকে, সো দেখো, তোমাদের সাথে সাথে বুঝতে পারা উচিত আসলে ভুল কখন চিন্তা হচ্ছে, মানে 2,2 না আসার প্রবাবিলিটি চাচ্ছি, রাইট? তাহলে 2,2 আসবে হচ্ছে 1/4 ইন্টু 1/4, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/16, আর আমি যদি 1 মাইনাস 1/16 করে দিই তাহলেই হচ্ছে 2,2 নট, তাই না? নট 2,2। ওকে, বিকজ আমি যদি এখানেও 2 বাদ দিয়ে দিই, ওখানেও 2 বাদ দিয়ে দিই, তাহলে বাকিগুলো থাকতেছে হচ্ছে 1 3 1 4, বাট আমার তো 2 3 3 2 এগুলোও তো পসিবল, তাই না? এগুলো তো বাদ চলে যাচ্ছে, বাট এগুলো তো বাদ দিতে পারবো না, এগুলো তো থাকতে পারে। এক্স্যাক্টলি নট 2 2, তাহলে 1 মাইনাস 1/16, যেটাকে আমি বললাম 15/16। ওকে, তাহলে আই হোপ বুঝতে পারছি, নট 2 2 মানে হচ্ছে 15/16, অ্যান্ড দেন আমরা যদি এখন নট 2 2 চাই, নট 2 2 আমরা 4বার চাই, তাহলে এই 15/16টা আমরা 4বার চাই, অ্যান্ড দেন একটা 2/2 চাই, যেটা হচ্ছে 1/16। তাহলে এটা হচ্ছে আমার বি এর অ্যান্সার। ওকে, সো এটা হচ্ছে ফিফথ রোল। তাহলে এখানে একটু চেঞ্জ করে চিন্তা করতে হবে, ফিফথ রোল এটা প্রথমবার আসা মানে হচ্ছে ফিফথ রোল পর্যন্ত এটা একবারও আসে নাই। ওকে, আচ্ছা, তাহলে সি নাম্বারটা দেখি। সি নাম্বারটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 3,3 উইল অ্যাপিয়ার এক্স্যাক্টলি টুয়াইস ইন 7 ট্রায়ালস? 7বারের মধ্যে ঠিক 2বার 3,3 পাবো। তাহলে আবার একটু বের করে ফেলি, প্রবাবিলিটি অফ 3,3 পাওয়ার প্রবাবিলিটি তো 1/16, প্রত্যেকটাই সেম আসলে, অ্যান্ড প্রবাবিলিটি অফ 3,3 না পাওয়ার, মানে ধরো এটাকে প্রাইম দিলাম। ওকে, এটা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি। ওকে, এটা হচ্ছে 15/16, এটা তো সবাই বুঝতে পারতেছো। 7টা ট্রায়ালের মধ্যে এক্স্যাক্টলি 2বার পাবো এই জিনিসটা, এক্স্যাক্টলি 2বার, তাহলে 7C2 2বার হচ্ছে 1/16 হোল স্কোয়ার, আর বাকি 5বার হচ্ছে নট 3,3। ওকে, খুবই সিম্পল ছিল, রাইট? আচ্ছা, অ্যান্ড দেন
এখানে চাচ্ছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 4,4, একবার যেহেতু এক্সপ্লেন করে ফেলছি পরের বার ইজি হয়ে যায় আসলে। ওকে, অ্যান্ড লাস্ট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 4,4, আবার 4,4 বলছে বাট একই কথা আর কি। 4,4 এর প্রবাবিলিটি হচ্ছে 1/16 আর না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 15/16। বাট প্রশ্ন হচ্ছে উইল অ্যাপিয়ার অ্যাট মোস্ট ওয়ান্স ইন 5 ট্রায়ালস, 5 বারে সর্বোচ্চ একবার হইতে পারবে। সর্বোচ্চ একবার মানে হচ্ছে ওয়ান্স, probability of once or probability of not even once, তাই না? not at all. ওকে, একবারও হয় নাই অথবা একবার হয়েছে, দুইবার হইতে পারবে না, তিনবার হইতে পারবে না, চারবার হইতে পারবে না, পাঁচবার হইতে পারবে না, হইতে পারবে কি কি একবার অথবা একবারও না, এই দুইটা অপশন। তাহলে একবার এক্স্যাক্টলি ওয়ান্স, তাই না? এক্স্যাক্টলি ওয়ান্সের জন্য আমরা কি করব, 5 বারের মধ্যে এক্স্যাক্টলি ওয়ান্স, তাইলে 1/16 হচ্ছে 1 আর 15/16 হচ্ছে বাকি 4 বার। আর নট অ্যাট অল একবারও না, তাহলে 5C0 সেটা দেওয়াই লাগতেছে না, মানে প্রত্যেকবারই নট 4/4, এটা হচ্ছে ডিরেক্টলি আমি 2 the power 5 দিয়ে দিলাম। ওকে, সো ওয়ান্স ইউ ফিগার ইট আউট দ্যাট এগুলো কীভাবে কাজ করতেছে, তারপর 4টা প্রশ্ন এক ধাক্কায় একটানে করে ফেলতে পারবো, রাইট? তো এটাও গেল আমাদের বেসিক প্রবাবিলিটি গেল, অ্যান্ড একদম লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটিটা তোমরা বেস থিওরাম পারলে বেস থিওরাম ইউজ করে করতে পারো, আমি বেস থিওরাম দিয়েও দেখাতে পারি, আর নর্মালি বেস থিওরাম ছাড়াও আসলে মুখে মুখে করে ফেলা যায়। ওকে, সো প্রশ্নটা পড়ি, দ্য প্রবাবিলিটি অফ এ মেল বিং করোনা ইনফেক্টেড ইজ 0.7, এটাকে ধরো বললাম প্রবাবিলিটি অফ মেল, মেল হচ্ছে 0.7, দেন তাহলে প্রবাবিলিটি অফ মেল নট বিং ইনফেক্টেড, মানে সিম্পল নট হচ্ছে আসলে 0.3। আই হোপ সবাই বুঝতে পারতেছো। সো মেইলের প্রবাবিলিটি যদি 0.7 হয়, মেইলের না হওয়ার জাস্ট সিম্পল ইনভার্সন 0.3 এম প্রাইমের। আর প্রশ্ন তারপর বলতেছে অ্যান্ড ইফ এ মেল ইজ ইনফেক্টেড দেন দ্য প্রবাবিলিটি অফ হিজ ওয়াইফ বিং করোনা ইনফেক্টেড, যদি মেল ইনফেক্টেড হয়, ওকে, কন্ডিশনাল প্রবাবিলিটি, তার মানে হচ্ছে ওয়াইফ ইনফেক্টেড হওয়ার প্রবাবিলিটি যদি মেল ইনফেক্টেড হয়, এভাবে লিখতে হয়। ওকে, এটা হচ্ছে 0.9। আর তারপর বলতেছে but if the person is not infected even then there is a chance for his wife being infected with probability 0.8, তার মানে হচ্ছে ওয়াইফের ইনফেক্টেড হওয়ার প্রবাবিলিটি ইফ ম্যান নট ইনফেক্টেড তখন হচ্ছে 0.8। ওকে, সো এখন জিজ্ঞেস করতেছে দ্যাট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ আ ওয়াইফ বিং ইনফেক্টেড, তাই না? তাহলে ওয়াইফ বিং ইনফেক্টেড এটার প্রবাবিলিটি কীভাবে বের করবো, এটা আমরা ওয়াইফ কীভাবে ইনফেক্টেড হতে পারে, দুইটাই কেস আছে, তার হাজব্যান্ড ইনফেক্টেড হয়ে সে ইনফেক্টেড হলো অথবা তার হাজব্যান্ড ইনফেক্টেড হওয়া ছাড়া সে ইনফেক্টেড হলো। তাহলে তার হাজব্যান্ড মানে মেল ইনফেক্টেড হইলো অ্যান্ড দেন সে ইনফেক্টেড হইলো, মানে হাজব্যান্ড ইনফেক্টেড হইলে তো প্রবাবিলিটিটা, অথবা হাজব্যান্ডের ইনফেকশন ছাড়া মানে 0.3 নট বিং ইনফেক্টেড, আর নট হইলে ওয়াইফের ইনফেক্টেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.8। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটা ক্যালকুলেট করে যা আসে। ওকে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এ মেল পারসন নট বিং ইনফেক্টেড ইফ হিজ ওয়াইফ ইজ ফাউন্ড টু বি ইনফেক্টেড, তার অর্থ হচ্ছে প্রবাবিলিটি অফ মেল নট বিং ইনফেক্টেড ইফ গিভেন দ্যাট হিজ ওয়াইফ ইজ ইনফেক্টেড। ওকে, তো এই প্রশ্নটা এটা সলভ করার জন্য আসলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা, দ্যাট এখানে এটা হবে আর উপরে হবে হচ্ছে প্রবাবিলিটি অফ দিস ওয়ান, রাইট? আর এটাকে আমরা অন্যভাবে কি লিখতে পারি, এটাকে আমরা অন্যভাবে উপরেরটা কীভাবে লিখতে পারি, দ্যাট প্রবাবিলিটি অফ এটা অ্যান্ড প্রবাবিলিটি অফ ওয়াইফ, রাইট? দ্যাট এটা হচ্ছে তার ফর্মুলা থেকে আসবে, অ্যান্ড এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ ওয়াইফ বিং ইনফেক্টেড, অ্যান্ড প্রবাবিলিটি অফ ওয়াইফ বিং ইনফেক্টেড আমরা অলরেডি হিসাব করলাম, এটা একটু হিসাব করে ফেলতে পারি, 7×9=63, 3×8=24, তাহলে 0.87 এরকম কিছু একটা থাকতেছে, ওকে 0.87। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 0.87 লিখবো, অ্যান্ড উপরে হচ্ছে প্রবাবিলিটি অফ মেল নট বিং ইনফেক্টেড যেটা ছিল 0.3, অ্যান্ড মেল ইনফেক্টেড না হইলে ওয়াইফের ইনফেক্টেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.8। ওকে, সো দিস ইজ ডান। এই জিনিসটা তোমরা হচ্ছে বেস থিওরাম ইউজ করেও করতে পারো, এটা বেস থিওরাম ইউজ করেও করতে পারো, বেস থিওরাম ইউজ করা ছাড়া এভাবেও করতে পারো, ইটস পারফেক্টলি ফাইন। আর সি নাম্বারটা একদম লাস্ট প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য পারসন বিং ইনফেক্টেড ডাব্লিউ ইফ হিজ ওয়াইফ ইজ ফাউন্ড টু বি নট ইনফেক্টেড, সরি, তাহলে হচ্ছে মেল বিং ইনফেক্টেড, রাইট? মেল বিং ইনফেক্টেড মানে হচ্ছে আমাদের এখানে এম, তাহলে প্রবাবিলিটি অফ আ পারসন বিং ইনফেক্টেড এটা হচ্ছে মেল বিং ইনফেক্টেড ইফ হিজ ওয়াইফ ইজ ফাউন্ড নট টু বি নট ইনফেক্টেড, রাইট? তাহলে ইন দিস কেস আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পি অফ ডাব্লিউ প্রাইম আর উপরে হচ্ছে পি অফ এম ইন্টারসেকশন ডাব্লিউ প্রাইম, অ্যান্ড দেন তোমরা এটা একদম আগের মতো করে ফেলতে পারবে, রাইট? মানে এই ফর্মুলাটা ইউজ করি। ওকে, সো দ্যাটস অল, আই থিঙ্ক এখানের মধ্যেই মোটামুটি সবগুলো কভার হয়ে গেল।
অ্যান্ড আমি সবগুলো প্রশ্নই মোটামুটি সলভ করছি। সো আই হোপ ইট উইল বি হেল্পফুল ফর ইউর মিড টার্ম এক্সামিনেশন। অল দ্য বেস্ট। অ্যান্ড আমি গত সেমিস্টারের মিড টার্মে যেই টপিকগুলো ছিল সেখান থেকেও পারলে একটা প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেখাবো কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। বাট এটা হচ্ছে গত বছরের ফাইনাল থেকে আমাদের মিড টার্মে এইবার যেই টপিকগুলো সিলেবাসে আছে, যেহেতু গত বছর ফাইনালে সব টপিক ছিল, সেখান থেকে অবভিয়াসলি এই টপিকগুলো থাকার কথা। অ্যান্ড এগুলো হচ্ছে তোমাদেরকে সলভ করে দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে কী ধরনের প্রশ্ন তোমরা ফেস করতে পারো। ওকে, সো আল্লাহ হাফেজ।